দেখতে দেখতে আজকের দিনটাও চলে গেল, আর 40 ঘন্টাও বাকি নেই। প্রণয় ভাই, আপনি এখনো এলেন না। আমার কাছে একবারের জন্য বললেন না, জান তুই এই বিয়েটা করিস না, তুই শুধু আমার। আপনি একদিন খুব আফসোস করবেন প্রণয় ভাই, খুব আফসোস করবেন। আর মাত্র কালকের দিন বাকি, এরপর আমি চিরতরে অন্য কারোর হয়ে যাব। তখন হয়তো আপনি আমাকে চাইবেন, কিন্তু পাবেন না। আমি 6টা বছর জ্বলে পুড়ে মরেছি, অপমানের আগুনে, লাঞ্ছনার আগুনে, বঞ্চনার আগুনে, ভালোবাসা না পাওয়ার আগুনে। তবু আপনাকে চেয়েছি, কিন্তু দিন শেষে আমি ভুল। আপনি আমায় ভালোবাসেন কিনা জানি না, তবে যদি না বাসেন তাহলে ঠিক আছে, আর যদি বাসেন তাহলে খুব বাজেভাবে মরতে চলেছেন। প্রিয়তা মেহেদি পরা হাতের উল্টো পিঠে চোখ মুছল। সে জানে না কাল তার জীবনে কি হবে বা হতে চলেছে। সে শুধু জানে হয়তো তার সীমিত জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। তবে সমাপ্তি ঘটবার পূর্বে শেষে সে দেখেই ছাড়বে। আপু আপু, বড় ভাই আপনাকে ডেকেছেন। একটি ছোট্ট মিষ্টি কণ্ঠে ঘোর কাটল প্রিয়তার। সে পাশে তাকিয়ে দেখল একটা বয়স 10 থেকে 11 বাচ্চা মেয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে তার পানে। হয়তো বিয়েতে এসেছে। প্রিয়তা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, বড় ভাইয়া কে আপু? এই যে এই বাড়ির বড় ভাইয়া, অনেক বড়। প্রিয়তা মেয়েটার হাত টেনে কাছে নিয়ে মাথায় হাত রেখে বলল, এই বাড়িতে তো সবাই বড় আপু। আরে একটা ভাইয়া আছে না, অনেক বড়, অনেক লম্বা, অনেক সুন্দর, ওই সকলে দাদান দাদান বলে ডাকে না, ওই ভাইয়াটা। মেয়েটার কথায় চমকে উঠল প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা পুনরায় বলল, ওই ভাইয়াটা তোমায় যেতে বলেছে। মেয়েটার কথায় হুট করে মন ভালো হয়ে গেল। প্রিয়তার খুশিতে চোখ চিকচিক করে উঠল। মেয়েটার দিকে তাকিয়ে আশাভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? বাচ্চা মেয়েটা অপর নিচ মাথা ঝাঁকালো। প্রিয়তা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? ওই যে ওখানে, কোথায়? স্টোর রুমের সামনে। প্রিয়তা অতিমাত্রার খুশিতে হিতাহিত জ্ঞান হারালো। হাত পাশ বাজ বিচার না করে দৌড়ে চলে গেল নিচে। শিকদার বাড়ির পশ্চিম দিকের করিডোরে শেষ প্রান্তের বিশাল কক্ষটাই এ পুরো বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখার একমাত্র ঠিকানা, যা বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে এবং বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ যাওয়া আসা করে না। তাই এই সাইডটা খানিক অন্ধকার। প্রিয়তা পাগলের মতো ছুটে এলো অন্ধকারাচ্ছন্ন স্টোর রুমের সামনে। রাত অনেক হয়েছে বিদায় সকলে রাতের খাবার খেতে চলে গেছে, তাও আবার বাড়ির বাইরে সে মাঠে। তাই খুব একটা মানুষজনও নেই বর্তমানে। প্রিয়তা স্টোর রুমের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। শব্দ করার সঙ্গে সঙ্গে কেউ পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে প্রিয়তাকে ঢুকিয়ে দিল স্টোর রুমের ভেতর। অসাবধানতায় তাল সামলাতে পারল না, মুখ থুবড়ে পড়ল নোংরা ধুলো জমা অপরিষ্কার মেঝেতে। সঙ্গে সঙ্গে হাতের কোণের কিছু অংশ ছিঁড়ে গেল। ব্যথায় আর্তনাদ করে উঠল প্রিয়তা। চোখে পানি জমা হলো। শব্দ করার পূর্বে কেউ শক্ত করে চেপে ধরল উন্মুক্ত চুলের মুঠি। চেপে ধরা তীব্রতায় ব্যথায় কুকড়ে উঠল প্রিয়তা। অন্ধকারে কাউকে দেখতে পেল না, ব্যথাতুর আর্তনাদ করে পড়ল। কে? কিন্তু অন্ধকারে কোনো জবাব ভেসে এলো না। প্রিয়তা পুনরায় নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, কে আপনি? কথা বলছেন না কেন? ছাড়ুন আমায়, লাগছে আমার। আমার প্রণয় ভাই কোথায়? এবার সে আগন্তুক। প্রিয়তা চুল ছেড়ে আচমকা গলা টিপে ধরল। গা ভরে গেল প্রিয়তা। অন্ধকারে মুহূর্তে ধস্তাধস্তি লেগে গেল দুজনের মধ্যে। গলা চেপে ধরাতে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো প্রিয়তার। গলার রক্ত সড়ক হয়ে বিবর্ণ কাশি শুরু হয়ে গেল। আগন্তুক গলা চেপে ধরে এলোপাথাড়ি আঘাত করতে লাগলো প্রিয়তাকে। প্রিয়তা নিজেকে বাঁচানোর বা আঘাত প্রতিহত করার সুযোগটাই পাচ্ছে না। ছটফট করছে অবিরাম। কাশির সঙ্গে বুঝি এবার রক্ত উঠে আসবে। গলার রক্তটা ছিঁড়ে যাওয়ার পর্যায়ে। কে কে ওখানে? হঠাৎ ঘরের বাইরে থেকে পুরুষালী শব্দ ভেসে আসাতে আগন্তুক প্রিয়তাকে ছেড়ে দেয়। আলগোছে দূরে সরে দাঁড়ায়। পুনায় ধারাম করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভিতর থেকে প্রিয়তার ফুফিয়ে কান্নার শব্দ স্পষ্টভাবে ভেসে আসছে। সে হৃদয় নিংড়ানো কান্না কর্ণগোচর হতে অন্তর জ্বলে উঠল পোনায়ের। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না জান, বলে চিৎকার দিয়ে অন্ধকারে ছুটে এলো পোনায়। আগন্তুক নিঃশব্দে সরে গেল সেখান থেকে। পোনায় কণ্ঠ পেতেই এবার শব্দ করে কান্না করে দিল প্রিয়তা। প্রিয়তা? একরাশ অভিমান এসে জমা হলো মনে। এই লোকটা আবারও বাঁচাতে এসেছে। নিজের জান পাখির সশব্দ কান্না শুনে কলেজা মুচড়ে উঠল পোনায়। অস্থিরতায় ছেয়ে গেল হৃৎপিণ্ড। পোনায় উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার দিয়ে ডাকলো, আমার জান তুই কোথায়? পোনায় পাগলের মতো অন্ধকারে কয়েক পা এগোতে প্রিয়তার হাতের কবজিতে পা ঠেকে থমকে যায় পোনায়। নিজের প্রাণের অস্তিত্ব পেয়ে অন্ধকারে হাঁটু মুড়ে বসে পড়ে মেঝেতে। মারের ব্যথায় চোখ মুখ খিচে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে প্রিয়তা। কান্না মিশ্রিত ভেজা কণ্ঠে ডাকে, প্রণয় ভাই। পোনায়ের মনে হলো কেউ তার কলেজায় বিষ মাখানো ধারালো কোনো অস্ত্র ঢুকিয়ে দিল। হুট করেই সে অন্ধকারে চাপটে জড়িয়ে ধরল প্রিয়তাকে নিজের বুকে, যেন প্রাণ পাখিটাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে সব সমস্যার অবসান। পোনার উষ্ণ বুকের আদরে নিজেকে ধরে রাখতে পারল না প্রিয়তা।
দুহাতে প্রণয়ের বুকের পাঞ্জাবি মুঠো করে ধরল। প্রণয় এক হাতে প্রিয়তার পুট জড়িয়ে অন্য হাত মাথায় রাখলো। সান্ত্বনা দিয়ে নরম কণ্ঠে শুধালো, তুই এখানে কি করছিস পাখি? আরে এভাবে মেঝেতে পড়ে কাঁদছিস বা কেন? বল আমায় জান, কেউ তোকে কিছু বলেছে? কান্না তোড়ে প্রিয়তা জবাব দিতে পারল না। পাঞ্জাবির মুঠো ছেড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল প্রণয়ের পুরশালী পিঠ, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। প্রিয়তার ঊর্ধ্বগতিতে চলা হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছে প্রণয়। তার চতুর মস্তিষ্ক বলছে এখানে বিশেষ কিছু হয়েছে। প্রণয় প্রিয়তাকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু ছাড়াতে চাইল না প্রিয়তা। এটাই হয়তো শেষবার। এমন সুযোগ হয়তো এ জীবনে আর কখনো আসবে না। এই বুকে হয়তো আর কোনোদিন সে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, সুখী দুঃখের কথা বলতে পারবে না, ভয় পেলে মুখ বুজে গুজিয়ে বসে থাকতে পারবে না। এই ঘ্রাণ হয়তো আর পাওয়া হবে না। প্রিয়তার পাগলামি অবলোকন করে কষ্ট পেল প্রণয়, মাথায় হাত বুলিয়ে বলল, ছাড় জান, দেখতে দে আমায় কি হয়েছে। প্রিয়তা তবুও ছাড়ল না। নিজেকে স্বাভাবিক রেখা চাষ্ট করে অশান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি, প্লিজ যাবেন না প্রণয় ভাই, এভাবে থাকুন কিছুক্ষণ। আমার এত ভালোবাসার আর কেউ নেই প্রণয় ভাই। আপনি আমার শেষ আশ্রয় ছিলেন, তাও তো কেড়েই নিলেন। শেষবার আমাকে একটু থাকতে দিন আপনার বুকে। এই বুকটা আমার খুব আপন প্রণয় ভাই, খুব আপন। এই বুকে যে শান্তি, সে শান্তির এক কোণাও এই দোজাহানের কোথাও নেই। বলে প্রণয়ের বুকের গভীরে মুখ গুজে দিল প্রিয়তা। প্রণয়ের বুক কাঁপছে, চোখের কোণায় জমছে শরতের কালো মেঘ। মন ও শরীর দুটোই দুর্বল হয়ে আসছে এই নারীর পরশে। প্লিজ প্রণয় ভাই, একটু ভালো মতো জড়িয়ে ধরেন আমায়, বুকে নিন। মনে করুন এটাই আমার শেষ ইচ্ছা। মানুষ তো ফাঁসির আসামিরও শেষ ইচ্ছা পূরণ করে। ওর কথা শেষ হওয়ার পূর্বে কম্পিত কণ্ঠে ধমকে উঠল প্রণয়। একদম চুপ। কি উল্টাপাল্টা বলছিস? মাথা ঠিক আছে? ঠিক নেই তো। প্লিজ, আই উইল ফেল ইউ প্রণয় ভাই। আপনাকে শেষবারের মতো একটু অনুভব করতে দিন আমায়, একটু ভালোবাসুন আমায়। প্রণয় আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের দুবাহু দ্বারা প্রিয়তার মোমের শরীরটা প্রশস্ত বুকে শক্ত করে চেপে ধরল। নিজের ছোট্ট প্রাণটা বুকে নিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো প্রণয়। জড়িয়ে ধরতেই যেন নরম শরীরটা মিলিয়ে গেল প্রণয়ের অস্তিত্বে। আমাকে ভালোবাসেন প্রণয় ভাই, প্লিজ বলুন। আজ আর চুপ করে থাকবেন না ও প্রণয় ভাই, প্লিজ বলুন না। আমি মরে যাব আপনাকে ছাড়া। আমি নিতে পারবো না অন্য কারো ছোঁয়া। আপনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ আমাকে ছোবে আমি সইতে পারবো না সেই যাতনা। আল্লাহর ওয়াস্তে চুপ কর জান। আর না পারতে আহত কণ্ঠে ধমকে উঠল প্রণয়। প্রিয়তার কণ্ঠ নির্গত এক একটা বাক্যে প্রণয়ের মনে হচ্ছে কেউ তার কলিজাটা শত শত টুকরোতে খণ্ডিত করছে। সে পাপী, এটা সে স্বীকার করে, কিন্তু তার শাস্তি এতটা ভয়াবহ যা সইতে পারছে না প্রণয়ের রুহ। প্রিয়তা চুপ করলো না, পুনরায় ফুফিয়ে ফুফিয়ে বলল, প্লিজ বলুন না, একটাবার বলুন না আপনি আমায় ভালোবাসেন। আমি একা না, আপনিও আমায় ভালোবাসেন। দেখবেন সব ছেড়ে ছুড়ে আমি শুধুমাত্র আপনার হয়ে যাব। প্রণয়ের গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও সে নিজেকে সামলে বহু কষ্টে বলল, আমি তোকে ভালোবাসি না জান, পাগলামি করিস না। আর কিছু বলল না প্রিয়তা। প্রণয়ের বুকে মুখ গুছিয়ে নীরবে পড়ে রইল। বাঁধনহারা চোখের পানিতে বুক গলা সব ভেসে যাচ্ছে। প্রণয়ের সহ্যের বাঁধ ভাঙছে। এখানে থাকলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে সে। তাই এখানে আর এক সেকেন্ডও নয় ভেবে প্রিয়তাকে জোরপূর্বক নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো প্রণয়। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো, একবারের জন্য আর পেছনে ফিরে তাকালো না। প্রিয়তা প্রণয়ের হাত ধরার চেষ্টা করলো, কিন্তু থামলো না প্রণয়। তাকে নিঃসঙ্গভাবে একা ফেলে চলে গেল। প্রিয়তা মনের অসহ্য যন্ত্রণায় মেঝেতে শুয়ে পড়ে গলাকাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। এত কিছুর পরেও জীবন সুন্দর। প্রণয় চলে যাওয়ার কিছু মুহূর্ত পরে তাড়াহুড়ো করে ছুটে এলো পরিণীতা। প্রিয়তাকে নোংরা মেঝেতে পড়ে থাকতে দেখে পরম মমতায় বুকে জড়িয়ে নিল। প্রিয়তা আশ্রয়স্থল পেয়ে জাপটে ধরল। গড়িয়ে পড়ল পরীর বুকে। বড় বোন নাকি মায়ের সমতুল্য হয়, তাই হলো। পরিণীতাকে জাপটে ধরে হুহুক করে কেঁদে উঠল প্রিয়তা। কাঁদিস না বোন আমার, শান্ত হ, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রিয়তার কান্নার বেগ যেন বেড়েই চলল। পরিণীতা প্রিয়তার চোখ মুখ মুছে দিয়ে তাকে ঘর থেকে বের করে নিজের ঘরে নিয়ে গেল। বিছানায় বসিয়ে ঠান্ডা গ্লাস পানি প্রিয়তার হাতে ধরিয়ে দিল। চুলে হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, পানিটা খা। কান্না তোড়ে প্রিয়তার ফর্সা মুখখানি রক্তাবর্ণ ধারণ করেছে। পরিণীতার তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটে পর্যবেক্ষণ করল প্রিয়তার ক্ষত চিহ্নগুলো। গভীর রজনীতে বুনো শিয়ালের ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে একটু দূরে জঙ্গল হইতে। পরিবেশে গা ছমছমে ভৌতিকতা, যেন কারো মৃত্যুর দামামা বেজে গেল নিঃশব্দে। জঙ্গলের কিছুটা সামনে খাড়া পাড়ার প্রান্তে হাত পা মুখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে এক তরুণী। ভয়ে আতঙ্কে তার শীত দ্বারা বেয়ে নামছে ঠান্ডা স্রোত।
কপালের লবণাক্ত বিন্দু বিন্দু ঘামের ফোঁটা টপ টপ করে ঘাড় বেয়ে নেমে আসছে। শক্ত কাপড় দ্বারা মুখ বাঁধার দরুণ চিৎকার দিতে অক্ষম সে, আর না পারছে হাত পা নাড়াতে। পা ফসকে গেলে বা একটু এদিক ওদিক হলেই সাক্ষাৎ জমের দুয়ারে সোজা গিয়ে পড়বে 500 ফুট নিচে। চাঁদের আলোয় খাড়া পাহাড়ের গভীরতা দেখে মাথা চক্কর দিয়ে উঠল মেয়েটার। এভাবে কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর দূরে কোথাও হইতে গাড়ির ইঞ্জিনে ব্রেক কষার শব্দ শোনা গেল। চমকে উঠল মেয়েটা, উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল আলো অন্ধকার মাখানো রাস্তার পানে। দূরে সে নিকশ কালো অন্ধকার ভেদ করে ধীরে ধীরে স্পষ্ট হলো পাঞ্জাবি পরিহিত এক পুরুষ অবয়ব। সে পুরুষকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো মেয়েটার, তবে চিনে ফেলতেই আতঙ্কে গা কাটা দিয়ে উঠল। ব্যক্তিটা যত কাছে আসতে লাগলো মেয়েটা ততই এক পা দুপা করে খাড়া খাদের দিকে পিছাতে লাগলো। তার সামনে যেন সাক্ষাৎ মৃত্যু দণ্ডায়মান। তুহিনার দৃষ্টিতে কাকুতি, পুনয়ের দৃষ্টিতে ভয়াবহ নিষ্ঠুরতার সঙ্গে প্রতিশোধের দাবানালে কলিজায় জ্বলছে আগুন। পুনয় এক পা দুপা করে এগিয়ে এসে তুহিনা থেকে ঠিক 7 পা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। পেছনে থাকা গার্ডের দিকে ইশারা করতে একজন গার্ড এসে তুহিনার মুখের বাঁধন খুলে দিল। সাথে সঙ্গেই অস্থির কণ্ঠে চিৎকার করে মাপ চাইতে লাগলো তুহিনা। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি বুঝতে পারিনি, যা বুঝে করে ফেলেছি। আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না বলে তীব্র কান্নায় ভেঙে পড়ল তুহিনা। তবে এসব ফ্যাচফ্যাচে কান্নার সামনের ব্যক্তিদের উপর কতটা প্রভাব পড়ল সঠিক বোঝা গেল না। কিন্তু আপনারা তো জানেন, আজরাইল ফেরেশতার জানে দয়ামায়া থাকলেও আবরার শিকদার পুনয় জানে কোনো দয়ামায়া নেই। হিউম্যান হান্টার সে, হান্ট করা তার নেশা, আর যদি সাথে থাকে প্রতিশোধ। তুহিনা আবার মিনতি করে বলল, আমি হিংসায় পাগল হয়ে গেছিলাম ভাইয়া, আমাকে মাফ করে দিন। আমি অনেক দূরে চলে যাব। আমি প্রিয়তাকে ইচ্ছা করে মারতে চাইনি, আমার মাথা খারাপ হয়ে গেছিল আমার। পুনয় কয়েক সেকেন্ড এসব শুনল, তবে কোনো প্রত্যুত্তর না করে রিভলভার তুলে ঠাস ঠাস করে পরপর দুটো বুলেট তুহিনার কপাল বরাবর ঠুকে দিল। এক মুহূর্তে নীরবতা। অতঃপর চোখের পলকে তুহিনার রক্তাক্ত নিথর শরীরটা গড়িয়ে পড়ল খাড়া পাহাড়ের নিচে। পুনয় একদম শান্ত, নির্লিপ্ত, যেন মানুষ নয়, একটা মশা মরেছে। সে হাতের কালো রিভলভারটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঘাড় বাঁকিয়ে হিংস্র কণ্ঠে বলে উঠল, গার্ড দুটো দৌড়ে এলো, মাথা নিচু করে বলল, বলে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো গার্ড দুটোর পানে। গার্ড দুটো কাঁপতে কাঁপতে বলল। পুনয় বাঁকা হেসে পুনরায় ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো খাদের দিকে। চেহারা সৌন্দর্য মাধুর্য উড়ে গিয়ে হিংস্র পশুর ন্যায় দেখাচ্ছে, যাকে তার ডিকশনারিতে মায়া বলে কোনো শব্দ এক্সিস্টই করে না। জানালার পাশে দাঁড়িয়ে আলো অন্ধকার মিশ্রিত আকাশের পানে তাকিয়েছে দেবী। রাত প্রায় শেষ হতে চলেছে। পূর্ব আকাশে দেখা মিলছে এক টুকরো রক্তিম সূর্যের। চোখমুখের অবস্থা বেগতিক মেয়েটার, হয়তো সারা রাত ঘুমায়নি। এখনো অজর ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে গাল বেয়ে। অতিরিক্ত কান্নার জন্য মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এমন সময় খট করে দরজার পাল্লায় শব্দ হলো। স্থির হলো দেবী। আকাশ হইতে মনোযোগ সরিয়ে যেন কাঠের দরজার পানে তাকালো। কিরকম এলোমেল ভঙ্গিতে বিধ্বস্ত অবস্থায় ঘরে প্রবেশ করলো আবির্ভাব। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল, বুকের দিকে পাঞ্জাবির বোতাম ছেঁড়া। সে বিছানা থেকে বালিশ তুলে সোফার পানে এগিয়ে যেতেই পেছন থেকে শক্ত কণ্ঠে ডেকে উঠল দেবী। দাঁড়াও, পুরো রাত কার সাথে ফুর্তি করে এসেছো ডাক্তারবাবু? ঘরের সুন্দরী বউ কি চোখে লাগে না? কোনো রকম রাগরাগি ছাড়াই শান্ত মস্তিষ্কে কথাগুলো ছুড়ে দিল দেবী। আবির্ভাব তীব্র বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় চোখে তাকিয়ে রইল দেবীর পানে। কি শুনল এটা সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দেবী পায়ে পেয়ে এগিয়ে এলো আবির্ভাবের নিকট। আবির্ভাবের মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করে চোখে চোখ রেখে বলল, বলো, কার কাছে রাত ফুরিয়ে এলে? প্রথমে অবাক হলো, এখন ওর গা চালানো কথার ধরনে চরম রেগে গেল আবির্ভাব। কোনো নারীর ওপর রাগ প্রকাশ করা তার ধাঁচে নেই যদিও, তবে এই মুহূর্তে মেজাজ ঠিক রাখতে পারল না আবির্ভাব। চেঁচিয়ে বলল, আমি ফুর্তি করতে গিয়েছিলাম, তোমার আমাকে এমন মনে হয়? প্রতিক্রিয়ার পরিবর্তন হলো না দেবীর। তোমাকে তো আমার একদম অন্যরকম মানুষ মনে হতো আবির্ভাব, কিন্তু তুমি তো আসলে আমি আসলে কি? কাপুরুষ। দেবী, গলার জোরে নিজেকে বীর পুরুষ প্রমাণ করার চেষ্টা করো না আবির্ভাব। তুমি দেহলোভী। তোমার যদি এত শরীরের চাহিদা ছিল তাহলে তোমার বিবাহিত স্ত্রী কি আমি ছিলাম না? বিয়ের পরে ওই মেয়েটার শরীর পছন্দ হলো,
যে রাত কাটিয়ে জামা কাপড় ছিঁড়ে ফিরলে? আর ওই মেয়েটা তো শুনেছিলাম ভদ্র পরিবারের মেয়ে, তাহলে একটা বিবাহিত পুরুষের সাথে কিভাবে অবৈধ সম্পর্ক রাখতে পারে? কথা সমাপ্ত করতে পারল না দেবী। পূর্বেই তার নরম গালে পুরুষালী হাতের শক্ত এক চপেটাঘাত পড়ল। মাথা ঘুরে উঠল দেবীর। আবির্ভাবের রাগে শরীর কাঁপছে, দাঁতে দাঁত পিষে বসল। আজ প্রথম ভুল ভেবে মাফ করে দিলাম, কিন্তু আজ যা বলেছো তার আর একবারও যদি কখনো পুনরাবৃত্তি করেছো তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না দেবী। এই তো বীর পুরুষ, সারা রাত অন্য নারীর সাথে ফুর্তি করে ভোর রাতে এসে ঘরে বউ পেটানো, এটাই তাহলে তোমার আসল রূপ? আমার মাথা খারাপ করো না দেবী, তুমি তোমার মতো থাকো আর আমায় আমার মতো থাকতে দাও। আমি তোমার মতো থাকবো বলে তো বিয়ে করিনি। আবির্ভাব ঠেলে সরিয়ে দিল তাকে। পাঞ্জাবির কলা ছাড়তে ছাড়তে রেগে বলল, 100 দিন বলেছি, ছুবে না আমায়। কেন ছুবো না? আমি তোমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার ওপর। তোমার কোনো অধিকার নেই আমার উপর। আচ্ছা, আমার অধিকার না থাকলে কার অধিকার আছে? ওই মেয়েটার? দেবীর কথাবার্তা আবির্ভাব বুঝলো দেবী সব জেনে গেছে। তুমি যদি এত সুপুরুষ হয়ে থাকো তাহলে বন্ধুর বোনের সাথে এত মাখামাখি কিসের তোমার? নাকি ওর শরীরের মোহ বিয়ের পরও ছাড়তে পারছো না? পুনরায় দেবীর গালে শক্ত হাতে চোর বসিয়ে দিল আবির্ভাব। এবার টাস করে মেঝেতে পড়ে গেল দেবী। তীব্র কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। আবির্ভাব অন্তরে কিঞ্চিত খারাপ লাগলো। সে মেয়েদের গায়ে হাত তোলে না, অথচ দেবী বসা থেকে উঠে নিরীহ কণ্ঠে বলল, আমার জীবনটাকে কেন নষ্ট করে দিলে আবির্ভাব? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন বিয়ে করলে আমায়? আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আবির্ভাব। তুমি যেহেতু সব জেনে গেছো, তোমার কাছে এখন আর কিছুই গোপন করার নেই দেবী। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, বিয়েও করতে চাইনি, এটাই মূল কথা। আর তোমার বাকি যা প্রশ্ন আছে আমার মায়ের কাছ থেকে জেনে নিও, উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। এমন করে বলো না আবির্ভাব, আমি কি তোমার মনে একটুও জায়গা করতে পারিনি? না, তুমি আমার কেবল দায়িত্ব। বিয়ের আগে আমার মা বলেছিলেন তোমার দায়িত্বে যেন একটুকু হেরফের না করি। আমি করিনি, অক্ষরে অক্ষরে তোমার সকল দায়িত্ব পালন করেছি, করব, কিন্তু আমি তোমায় ভালোবাসি না। আর আজ স্পষ্ট জানিয়ে দিচ্ছি, দায়িত্বের বাইরে তুমি আমার কাছে কিছু আশা রেখো না। আমার মন প্রাণ জুড়ে কেবল একজনই আছে, আর আজীবন সেই থাকবে। মৃত্যু অবধি আমার ভালোবাসার সর্বাংশের অংশীদার কেবল সে, আর তা অপরিবর্তনীয়। আমি তাকে ভুলতে চেষ্টা করিনি, ব্যাপারটা এমন নয়। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু যখনই চেষ্টা করতে গিয়েছি তখনই মৃত্যু পথযাত্রী হয়ে যেতে হয়েছে আমায়। তাই আমি এখন স্পষ্ট বুঝতে পারি, তাকে ভালোবাসার ব্যতীত আমি নিঃশ্বাস ফেলতে পারবো না। সে প্রবাহিত হচ্ছে আমার মনে, শরীরের রক্তে, সর্বাঙ্গে। তুমি চাইলেই সম্পর্ক থেকে মুক্ত হতে পারো, কোনো বাধা নেই। আমার দিক থেকে সবসময় সাপোর্ট পাবে। তুমি যতটা ক্ষতিপূরণ দাবি করবে আমি তোমায় সব দেব, শুধু এই মনটা তোমায় দিতে পারবো না। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আবির্ভাব। ঘরের লাইট সব নিভিয়ে সোফায় শুয়ে পড়ল চুপচাপ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দেবী। এই সম্পর্ক ভাঙার কথা সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। আবির্ভাব যেমন মৃত্যু পর্যন্ত ওই মেয়েটাকে ভুলতে পারবে না, দেবীও তেমন পারবে না আবির্ভাবকে ভুলতে। কিন্তু এখন কি করণীয় তার? আবেগ চেপে রেখে কিছুক্ষণ ভাবলো দেবী। উপায়ন্তর না পেয়ে ফোন করলো শাশুড়ির নাম্বারে। বিয়ের দ্বিতীয় দিন, গায়ে হলুদ উৎসবের আবেশে হলুদের সাজে সেজে উঠেছে প্রণয় কুঞ্জ। সকাল প্রায় 9টার কাছাকাছি হবে। তন্ময় আর অনন্য ওঠার আগে আগেই নাস্তার কাম সবার করে দিয়েছে অন্যরা। বিধায় ওরা দুজন মুখ চুন করে বসে আছে ড্রয়িং রুমের সোফায়। খিদেতে তাদের পেটে প্রায় কয়েক লক্ষ হাতে ঘোড়া দৌড়াদৌড়ি করছে, কিন্তু হাঁড়ি পাতিল সব ফাঁকা। এই ব্যাপারে তারা যখন বাড়ির মহিলা সমিতির চেয়ারম্যানের নিকট আবেদন জানাতে গিয়েছিল, তখন অনুশ্রী বেগম উল্টো তাদের ঝাড়ি মেরে বলেছিলেন, নবাব পুত্ররা বেলা 10টা অব্দি নাক ডেকে ঘুমাবে, আর আমি হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো। যা তো বাপ, সর সামনে থেকে, ভেজাল করিস না। এরপর থেকেই তারা দুজন মুখ ঝুলিয়ে বসে আছে সোফায়। ভাইদের এই দুর্দশা দেখে বেশ মায়া লাগলো থিরার। সে রান্নাঘর থেকে একটা বিস্কুটের কৌটো এনে অরণ্যর হাতে দিয়ে বলল, এই দিয়েই কাজ চালাও ছোট ভাইয়া, আপাতত আর কিছুই পাবে না। বেশ। সেই তখন থেকেই তারা দু ভাই হাঙ্গরের মতো খ্যাবলা খ্যাবলি করছে। সে বিস্কুটের কৌটা নিয়ে অরণ্য একবার টানছে তো তন্ময় একবার টানছে। তবে তাদের এসব কর্মকাণ্ড কেউই পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে বিস্কুটের কৌটাটা নিয়ে চলেই গেল তন্ময়। তাই অরণ্য আর বসে থেকে কি আঙ্গুল চুষবে? সেও পেটে গামছা বেঁধে নিজের ঘরে চলে গেল। মিনিট 20 পর বাইরে থেকে নকের আওয়াজ ভেসে এলো। আসো। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো দ্বিধা, হাতা খাবারের ট্রে। অরণ্য স্টাডি টেবিলের চেয়ারে বসে মনোযোগের সহিত
অফিসে ইমেল সেন্ড করছিল। সে লক্ষ্য করল না ত্রিধার উপস্থিতি। অরণ্যকে গভীর মনোযোগের সহিত ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে দেখে এগিয়ে এলো ত্রিধা। ট্রেটা স্টাডি টেবিলের উপর রেখে কফির মগটা অরণ্যের চোখের সামনে ধরে বলল, আপনার কফি। রিনরিনে মিষ্টি কণ্ঠের সাথে চোখের সামনে উদ্ভাসিত হলো একজোড়া মোলায়েম ফর্সা হাত। অরণ্য ল্যাপটপ থেকে চোখ তুলে ওপরে তাকাতেই আবারও ধাক্কা খেল। গতদিনের ন্যায় আজও হারিয়ে গেল সবুজ সরোবরে। দ্বিধার পরনের সাদা সালোয়ার কামিজ, চোখে হালকা কাজল, ঠোঁটে পাতলা লিপস্টিক আর কোমর ছাড়ানো হালকা ঢেউ খোলা চোখ। তবে সবথেকে বেশি আকর্ষণীয় সবুজ চোখের চিকন কালো কাজল রেখা। অরণ্য ধ্যান জ্ঞান খুইয়ে মোহগ্রস্তের ন্যায় দ্বিধার পানে হাত বাড়িয়ে দিতেই আচমকা বিকট শব্দে চিৎকার দিয়ে উঠল। উক্ত কাণ্ডে হতভম্ব হয়ে গেল ত্রিধা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল অরণ্যের পানে। অরণ্য চিংড়ি মাছের মতো লাফ দিচ্ছে। নারীর মোহে পড়ে সে সর্বনাশ করেছে। তখন সে কফি নিতে গিয়ে পাশে থাকা গরম দুধের গ্লাসে ধাক্কা দিয়েছে, যার ফলশ্রুতিতে পুরো এক গ্লাস উতলানো গরম দুধ উল্টে পড়েছে তার গুপ্তধনে। এখন কোথা পড়েছে আপনারই বুঝুন। অরণ্যকে এভাবে ছটফট করতে দেখে ঘাবড়ে গেল ত্রিধা। হাতে থাকা কফির মগটা পাশে রেখে দ্রুত শিফনে ওড়নাটা দিয়ে চেপে ধরল অরণ্যের গুপ্তধন। সাথে সাথে তিরিং বিরিং করা থামিয়ে দিল অরণ্য। দুজন বোনেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল একে অপরের মুখের দিকে। অতঃপর লাফিয়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল অরণ্য। কয়েক সেকেন্ডে কি থেকে কি ঘটে গেল সবকিছু মাথার উপর দিয়ে গেল ত্রিধার। দ্বিধা গালায় হাত দিয়ে বসে পড়ল অরণ্যের চেয়ারে। এই ব্যাটার সাথে দেখা হলেই কি সব অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। এই ব্যাটার থেকে বেশি ব্যাটার, ওটার সাথে ওটা, ছি ছি, কি লজ্জা। সে গ্লাসটার দিকে তাকিয়ে দেখলো প্রায় পুরো গ্লাস দুধ উপরে পড়েছে। দ্বিধা দুধের উষ্ণতা চেক করতে গ্লাসে হাত দিয়ে দেখলো গ্লাসটা এখনো প্রচন্ড গরম। আসলে এগুলো থিরাই দিয়ে পাঠিয়েছিল ওকে। ত্রিধা অরণ্যের জন্য দুঃখ প্রকাশ করে মনে মনে বলল, বলে নিচে নেমে গেল সে। কিছুক্ষণ পর কোমরে শুধু একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অরণ্য। বংশী মনে মনে আহারে, বেচারা কতই না জ্বালা করছে, হয়তো যাই বরফ নিয়ে আসি। প্রদীপে ফসকা পড়েছে বিরাট কয়েকটা। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো ত্রিধা, হাতে বরফের বাটি। এই যে আপনার বরফ। বলতেই থমকে গেল ত্রিধা। অরণ্যের এই টাওয়াল অবতার পুনরায় দর্শন করে তার চোখ বড় হয়ে এলো আপনা আপনি। লোকটা আবারও টাওয়েল পরে আছে, জামা কাপড় কি নেই ওনার? জিম করা সুগঠিত পেশি, বহুল শরীর দৃশ্যমান। লজ্জা পেল ত্রিধা, মনে মনে বলল, কি নির্লজ্জ লোক রে বাবা। যদিও অরণ্যের এসব লজ্জা শরমের বালাই নেই, সে ত্রিধার দিকে এগিয়ে আসতে আসতে আহত স্বরে বলল, প্রথমে দেখে নিলে আর এখন জ্বালিয়ে দিলে, কি শত্রুতা বলো তো তোমার আমার সাথে আর আমায়? যাই হোক, আবার কি জ্বালাতে এসেছো? অরণ্যের খোঁচা দেওয়া কথায় চট করে জ্বলে উঠল ত্রিধা। সে অরণ্যের দিকে এগিয়ে এসে মুখ ঝামটা দিয়ে বলল, আপনার এই ফ্লপ সিনেমা দেখার কোনো ইন্টারেস্ট ছিল না আমার। আর আমি আপনার অ্যান্টেনা জ্বালাইনি, আপনি নিজেই জ্বালিয়েছেন। হোয়াট অ্যান্টেনা? ত্রিধা ঢোক গুলল। কিছু না বলে বরফের বাটিটা তুলে ধরল অরণ্যের মুখের সামনে। অরণ্য ভুরু কুচকে বাটির দিকে তাকিয়ে বলল, এটা দিয়ে কি করব? সঠিক জিনিসের সঠিক ব্যবহার করতে না জানলে আর কি করবেন? মুড়ি খাবেন। বলে মুখ ছামটা দিয়ে চলে গেল ত্রিধা। অরণ্য বোকার মতো বাটি হাতে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ ভাবার পর বুঝলো এটা কোনো কাজে লাগবে। বাঘা হাসলো অরণ্য, সাথে ঝালে চিৎকার দিয়ে উঠল। পুনরায় বরফের বাটি নিয়ে ছুটলো ওয়াশরুমে। এই ভর দুপুরবেলা কাঠফাটার রোদ্দুরে তোমাদের পদ্মবিল দেখার ইচ্ছে জাগলো কেন শুনি? অন্যার আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে ক্লান্ত কণ্ঠে বলল শ্বেতা। সূর্য তখন মধ্য গগনে দণ্ডায়মান। তাপে মনে হচ্ছে শরীরের চামড়া ঝলসে যাবে। এই খাখা রোদে ধান খেতে রাইল দিয়ে হাঁটছে ইরফান, শ্বেতা, ত্রিধা, থিরা, লাবিবা। তারা মূলত রায়পুরের বিখ্যাত শাপলা বিল দেখতে বায়না ধরেছিল, বিশেষ করে লাবিবা। ত্রিধা জিভ বের করে বড় নিঃশ্বাস ফেলে পড়ল, আমি মোটেও আসতে চাইনি আপু। এই চামচিকার মতো দেখতে মেয়েটার জন্য কবে না আনি আমার জীবনটাই বেরিয়ে যায়। তুই আমার চামচিকা বললি জানু? তুই কি অন্য কিছু শুনলি? ওদের আবার ঝগড়া লেগে গেল। প্রগাঢ় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো শ্বেতা। অতিরিক্ত রোদের তাপে তার ফর্সা চামড়া লাল টকটকে আপেলের মতো লোভনীয় লাগছে। গাল দুটো মাত্রাতিরিক্ত গোলাপি আবার নিঃসরণ করছে। ইরফান সেই দিকে তাকিয়ে ঢোক গিলল, আনমনে বলল, রাসবেরি। তৎক্ষণাৎ ইরফানের দিকে দৃষ্টিপাত করলো শ্বেতা। বেশি গরম লাগার দরুন এক প্রকার দৌড় দিল থিরা, ত্রিধা, লাবিবা। এই বিশাল ধান জমিন পেরোতেই
পারলে ছায়াবন, তখন আর রোদ লাগবে না। সেই ভেবেই তাড়াহুড়ো করে দৌড় দিল ওরা তিনজন। একলা ফেলে গেল ইরফান ও শ্বেতাকে। শ্বেতা ভুরুকুচকে বলল, কোথায় রাসবেরি? মধুর কণ্ঠে ধ্যান ভাঙল ইরফানের। সে ফিচেল হেসে বলল। তুমি দেখতে পাচ্ছ না? দুপাশে নাবাদক মাথা ঝাঁকালো শ্বেতা। ইরফান ঠোঁট কামড়ে ধরল। পকেট থেকে ফোন বের করে হাই ভাইব্রেট নেস দিয়ে শ্বেতার সম্মুখে ধরল। শ্বেতা দেখল গরমে তার অবস্থা বেগতিক। ইরফান পুনরায় বলল, আমি বুঝি না তুমি নারী নাকি অন্য কিছু। কখনো ব্লুবেরি তো কখনো রাসবেরি। দুটোই জঘন্য খেতে। বলে উঠল শ্বেতা। ওরা দুজন পাশাপাশি হাঁটছে। সরু আইল বিধায় দুজনের গায়ে ঠুকাঠুকি লাগছে অনবরত। ইরফান একটু ভেবে বলল, তাহলে পাকা আম? আমি আম, জাম, কাঁঠাল, লিচু কোনোটাই নই। সেটা তো খেলেই বুঝতে পারবো। কিছু বললেন ইরফান সাহেব? হুম, বলছিলাম তুমি তো শুনলাম কানাডা থাকো, তাহলে এই গ্রাম এত ভালোভাবে চেনো কিভাবে? এই গ্রামেই আমার জন্ম হয়েছে। এমনকি আমি ছোটবেলায় অনেকটা সময় এই গ্রামেই থেকেছি। এই গ্রামের অলিগলি সব আমার মুখস্থ। তাহলে তো ভালোই, হারিয়ে যাওয়ার ভয় নেই। আপনি কি বাচ্চা ছেলে যে হারিয়ে যাবেন? ওরা কিছুটা দূর এগোতে শ্বেতাকে জুতা খুলে হাতে নিতে দেখে অবাক হলো ইরফান। জুতো খুলছো কেন? পায়ে কাদা লেগে যাবে যে। লাগুক, আপনিও ঝটপট জুতো খুলে হাতে নিন। কেন? সামনে অনেক কাদা। এই চিপচিপে এঁটেল মাটিতে জুতো একবার ঢুকে গেলে আর সহজে তুলতে পারবে না। বলে তাড়া দিল শ্বেতা। ইরফানও তাই করলো, জুতা খুলে নিল। কয়েক পা এগোতেই দেখলো সত্যি সত্যি অনেক কাদা, তার উপর অনেক পায়ের ছাপ। মানে মানুষ এই কাদার উপর দিয়ে হাঁটাচলা করে। ইরফান চোখ কপালে তুলে বলল, ওপারে যাব কিভাবে? হেঁটে হেঁটে। হ্যাঁ? নয়, হ্যাঁ, চলুন। বলে শ্বেতা গোড়ালির কাছে পা জামাটা গোড়ালি থেকে খানিকটা উপরে টেনে তুলল। সাথে সাথে সোনালি রোদে ঝিলিক দিয়ে উঠল মাখনের মতো মোলায়েম ফর্সা পা। পা দেখেই কেমন নেশা ধরে গেল ইরফানের। শ্বেতা কাদা পানিতে পা দিতে নিলেই পেছন থেকে হাত টেনে ধরল ইরফান। শ্বেতা পেছনে ফিরে প্রশ্ন চোখে তাকালো। ইরফানের কি যেন হলো, ঘোল লাগা কণ্ঠে আবদার করে বসলো, এত সুন্দর পদযুগ ওই নোংরা কাদায় চুবিও না। রাসবেরিও ডিজার্ভ করে না এত সৌন্দর্য। এমন অদ্ভুত কথায় শ্বেতা ভুরু কুচকাল। উত্তপ্ত কণ্ঠে প্রশ্ন করল, পা না দিলে পার হব কিভাবে ইরফান সাহেব? রোদের তো ঝলসে গেলাম। কয়েক সেকেন্ড চুপ থাকলো ইরফান। এরপর আচমকা একটা অদ্ভুত কাজ করে বসলো। সাথে সাথেই চমকে উঠে ইরফানের পিঠ খামচে ধরল শ্বেতা। শ্বেতা কিছু বুঝে ওঠার আগেই তাকে পাজো কোলে তুলে কাদায় নেমে যায় ইরফান। সে এক হাতে শ্বেতার পিঠ জড়িয়ে রেখেছে, তো অন্য হাতে তাদের দুজনের জুতা। শ্বেতা বিস্ফোরিত চোখে চেয়ে আছে ইরফানের পানে। শ্বেতার মনে পড়ে গেল 4 বছর আগের সেই ঈদের দিনের কথা। দেখুন পাগলের ডাক্তার, আমি এই হাঁটু পানি পেরিয়ে কিছুতে ওপারে যাব না। প্রয়োজনে আমি যাবই না, তবু এই পানিতে পা দেব না। তার উপর এই পানির মধ্যে যে পরিমাণ জোক আছে, আমাকে গিলে খেতে তাদের লবণ লাগবে না। আচ্ছা, কি নষ্ট চরিত্রের জোক রে বাবা। এখন আমি খেতে পারলাম না, আর ওরা নাকি গিলে খাওয়ার পায়তারা করছে। ওদের তো রিমান্ডে নিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত। মাই লাভ। অভিমান করলো শ্বেতা। আবির্ভাবের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, একদম নাটক করবেন না পাগলের ডাক্তার। সত্যি আমি জোক ভীষণ ভয় পাই। তাহলে এই অধম আপনার জন্য কি সেবায় নিয়োজিত হতে পারে বলুন? গাল ফুলালো শ্বেতা। লোকটা সব বুঝেও না বোঝার ভান ধরছে। লজ্জাবতীর অভিমান দেখে ঠোঁট কামড়ে হাসলো আবির্ভাব। কানের লতিতে ওষ্ঠ ঠেকিয়ে গভীর হাসকি কণ্ঠে বলল, কোলে চড়তে চাও? সেটা মুখে বলি তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বোঝাতে হচ্ছে মাই লাভ? আমি তো তোমারই, আদেশ করবে আমায়। লজ্জায় দৃষ্টি নত করে ফেললো শ্বেতা। তখনই আবির্ভাব তাকে এক হাতে পাজো কোলে তুলে নিল, অন্য হাতে শ্বেতার জুতো হাতে নিয়ে বলল, সব জোক সব আমাকে খাক মাই লাভ, তুমি আমার বুকে থাকো। ওপারের প্রান্তে এসে শ্বেতাকে নামিয়ে দিল ইরফান। সে জানে শ্বেতা এখন তাকে কড়া কিছু কথা শোনাবে, কিন্তু তার বা কি দোষ? সে যে অবিচার দেখতে পারত না। তবে ইরফানের ভাবনা অনুযায়ী কিছু হলো না, বরং চোখ মুছতে মুছতে তার দিকে না তাকিয়ে অন্যদিকে দৌড় দিল শ্বেতা। তাজ্জব বনে গেল ইরফান। এটা কেমন রিয়াকশন? সন্ধ্যা ঘনিয়েছে অনেকক্ষণ। গায়ে হলুদের সাজে স্টেজে বসানো হয়েছে প্রিয়তা ও প্রেরণাকে। লাল হলুদ কম্বিনেশনের শাড়ির সাথে মানানসই কাঁচা ফুলের গহনায় ভীষণ মানিয়েছে দুজনকে। তার পাশে বসানো হয়েছে শুদ্ধ সাদাতকে। হলুদ পাঞ্জাবিতে তাদেরও মাত্রারিক্ত সুদর্শন দেখাচ্ছে। জমকালো গায়ে হলুদের আয়োজন করা হয়েছে শিকদার বাড়ির গার্ডেন এরিয়াতে। হরেক রকম ফুলের সাজ আর ফেয়ারি লাইটের সৌন্দর্যে
মনোমুগ্ধকর লাগছে বাড়ির লন এরিয়া। সাউন্ড বক্সে ফুল দমে গান চালিয়ে ওড়াধুরা নাচ দিচ্ছে তন্ময়, সমুদ্র, রাজ, রাদীপ, সাদিফ, অভ্র, শুভ্র ও তাদের বন্ধুরা। তাদের ভাষ্যমতে লুঙ্গি তুলে ড্যান্স দিতে না পারলে বিয়ে ফিল আসে না। সাউন্ড বক্সে ফুল ভলিউমে বাজছে ফাইটটা যায় বুকটা ফাটটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। যদি এই নাচন কোদায় অংশগ্রহণ করতে পারছে না, অরণ্য বেচারার দুঃখের শেষ নেই। সকলে নিজ নিজ মতো এসে এসে বর্বের সাথে ছবি তুলছে আর হলুদ মাখাচ্ছে। চলো দাদা, সবাই ওদের হলুদ মাখাচ্ছে, তাহলে তুমি কেন মাখাবে না? এটাও তো হতে পারে না, এমন কপাল কজনের হয়? বলে পোনাইকে টেনে নিয়ে এলো পরিণীতা। প্রিয়তাকে ডেকে বলল, আমার ভাই তোকে হলুদ না ছোঁয়ালে তোর বিয়ে সম্পন্ন হতেই পারে না প্রিয়। যতই হোক, তোর জীবনে আমার ভাইয়ের যতটা অবদান ততটা তো সেজ চাচুরও নেই। চুপচাপ নতমস্তকে বসেছিল প্রিয়তা। পরিণীতার ধারালো বাক্যে চোখ উঠিয়ে সামনে তাকালো সে। সাথে সাথে এই বক্ষপিঞ্জর কেঁপে উঠল প্রিয়তার। তীরের ফলের ন্যায় হৃদয় আঘাত আনলো একজোড়া গভীর বাদামি চোখ। আজ ওই চোখ দুটো অনেক কিছু বলতে চাচ্ছে প্রিয়তাকে, কিন্তু যার ভাষা বুঝতে আজও অক্ষম সে। পরিণীতা হলুদ দেওয়ার আগে হঠাৎ প্রিয়তার হাতের তালু মেলে ধরল, কিঞ্চিত বিস্ময় প্রকাশ করে বলল, তোর হাতের রং এত গাঢ় হলো কি করে প্রিয়? এত সুন্দর রং তো আমাদের কারো হয়নি। পরিণীতার কথায় প্রিয়তাকে চেপে ধরল থিরা, ত্রিধা, শুভ্র, দীপ্তিরা। ওর হাত টেনে ধরে দীপ্তি বলল, ওয়াও, সত্যি তো আপু, তোমাদের হাতের রং এত সুন্দর কিভাবে? আমরা সবাই তো সেম মেহেদি পরেছি। থিরা ওকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু বোঝো আর এটা বুঝো না? এটা মেহেদির রং না রে পাগল, এটা ভালোবাসার রং, সবার হাতে ফোটে না। তাই তোকে কে এত ভালোবেসেছে বোন? প্রিয়তা জবাব দিতে পারল না। তার দৃষ্টি সরছে না সেই পুরুষের মাদকীয় নেত্রদায় হইতে। পরিণীতা পুনরায় পোনাইকে ঠেলে বলল, ওদের হলুদ ছোঁয়াও দাদান। পোনাই বিনা বাক্যে তাই করল। হাতে অল্প একটু হলুদ নিয়ে আলতো করে ছুঁয়ে দিল প্রিয়তার গালে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল প্রিয়তা। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নিঃশব্দ অশ্রুকণা। পরপর প্রেরণা, শুদ্ধ, সাদাব সবাইকে দিল। স্টেজে উঠে এলো রাজার অরণ্য। ওরা দুজন শুদ্ধের দুকাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে যখনই দেখা হবে তখনই বড় সমুদ্রের লম্বা একটা সালাম দেবে। এটা ভদ্রতা, বুঝতে পেরেছো? ছোট জামাই মনে রাখবে তুমি সব জামাইয়ের ছোট। বুক ফুলিয়ে বলল রাজ। শুদ্ধ ভুরু বাঁকিয়ে তাকালো ওদের দুজনের পানে। তার মনে হচ্ছে ওরা বেশ আটঘাট বেঁধে এসেছে। শুদ্ধ বাঁকা হেসে বলল, সমন্ধি সাহেবরা, তাহলে আপনাদের এই সম্মান কখন কখন প্রদর্শন করতে হবে একটু জানিয়ে দিন। কখন কখন মানে সর্বক্ষণ করতে হবে। তাহলে সমন্দিদের পশ্চাৎ দেশে যদি সম্মান প্রদর্শনীতে একটা লাথি মারি, এতে সমস্যা হবে? তুমি কিন্তু বড় সমুদ্রীদের মানহানি করছো ছোট জামাই। বেশি বাড়াবাড়ি করলে বউ ভাবে না। ও আচ্ছা, আমার বউ আমি তুলে নিয়ে যাব। বিয়ের খুশিতে লাফাচ্ছ লাফাও, কিন্তু আছলা বাস যখন খাবে তখন কেঁদে কুল পাবে না। বাস খাবো কেন? বউ মানেই হ্যাঁ চলা বাস। হ্যাঁ, একবার বিয়ে করো, প্র্যাকটিক্যালি সব বুঝে যাবে। থিওরির প্রয়োজন পড়বে না। কবে যে সিংহ থেকে মিনি বিড়াল হয়ে যাবে টেরও পাইবে না। আমি এক নাকিন বিয়ে করে ফেসে গেছি, আর আমার বোন কেমন সেটাও আমি খুব ভালো মতো জানি। বিড়াল হব বলেই তো বেঁচে আছি সমন্ধি সাহেব। আমি আপনার মতো নাকি? আমার বউ যদি বলে সারা দিন বসে থাকতে, আমি সারা দিন বসে থাকবো। এসব প্রথম প্রথম মনে হয়। সকলে মিলে ঘিরে ধরল পোনাইকে গান গাওয়ার জন্য। পোনাই জোর দিয়ে মানা করতে পারল না। প্রিয়তা চোখে চোখ রেখে ম্লান কণ্ঠে সুর তুলল, तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें मेरी, तू अगर मेरी मैं हूँ तेरा। तू अगर मेरी ये उजाले तेरी, तू अगर मेरी दिल हवाले तेरी, तू अगर मेरी मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है।
হাতের মুঠোয় বড় একটা ফলকাটা ছুরি চেপে ধরে ছাদের এক কোনায় চুপচাপ বসে আছে এক মানবী। নিস্তব্ধ পরিবেশে প্রবাহমান দমকা হাওয়ার সহিত তিমিরাচ্ছিন্ন আকাশের গুরুম গুরুম শব্দ এক নিগুড় সান্নাটা ঢেলে দেয় প্রকৃতিতে। নিস্তব্ধত রজনীতে পরনের হলুদ শাড়িটা বারবার বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে। নীলাভ চোখ দুটো রক্তিম মায়াবী কোমল বদনে নিগুড় বিষাদের ছাপ। এতটুকু জীবনের শত শত ব্যর্থতার ভারে নুয়ে পড়েছে তার সকল মনোবল। হার মেনে নিয়েছে সে জীবনের নিকট। নিজের জন্মদাত্রী মায় যেখানে বুঝলো না সেখানে অন্যরা বুঝবে, সেটা কল্পনা করা নিছক মূর্খামি ব্যতীত অন্য কিছু নয়। নিজের গর্ভধারিণী মা যেখানে নষ্টা বলে আখ্যায়িত করলো সেখানে অন্যদের কলঙ্কিনী বলাটা বিশেষ দোষের কিছু নেই। পৃথিবীতে কারো কাছেই তার খুব একটা মূল্য নেই তার অনুভূতির। না চাইতো সকলে কেন জানি তার ভালো করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু সে আসলে কিসে ভালো থাকবে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীর একমাত্র বান্দা যে কিনা তার ভালো চায়নি, ভালো রেখেছিল, সে এখন মুখ ফিরিয়ে নিয়েছে, ভালো চাইতে শুরু করেছে। অবশেষে শেষ চেষ্টাটাও ব্যর্থ হলো। প্রিয়তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। না চাইতে উগড়ে আসা কান্নাতে দম বন্ধ হয়ে আসছে মেয়েটার। বাড়ি ভর্তি মানুষ তাই শব্দ প্রতিহত করে ডান হাতে মুখ চেপে ধরল। তীব্র দুঃখ, কষ্ট, যন্ত্রণার, ব্যর্থতার মিশেলে এখন নতুন এক অনুভূতি কাজ করছে, অপরাধবোধ। কিন্তু সে তো নিজের স্বার্থে শুদ্ধ ভাইকে ব্যবহার করতে চায়নি, একদম চায়নি ব্যবহার করতে। শুধু শুনতে চেয়েছিল সেই শব্দগুচ্ছগুলো যেগুলো শোনার জন্য তার প্রাণ ছটফটিয়ে মরছে বহু বছর। সে শুধু দেখতে চেয়েছিল তার প্রিয় পুরুষের উন্মাদনা, ভালোবাসার গভীরতা। কিন্তু জীবনের এই অন্তিম পরীক্ষাতেও সে ব্যর্থ। এখন আর বেঁচে থাকার কোনো পর্যাপ্ত কারণই বেঁচে নেই তার হাতে। পৃথিবীর বাতাসে নিঃশ্বাস ফেলা মানে এখন অযথা অক্সিজেন দূষিত করা। বেঁচে থাকলে কাল তাকে অন্য পুরুষের ঘরে, অন্য পুরুষের বিছানায় যেতে হবে, অন্য পুরুষের গভীর ছোঁয়া মাখতে হবে গায়ে। না, এ অসম্ভব। প্রিয়তা এসব ভাবনাতে আরও বেশি প্যানিক করতে লাগলো। ফুলো ফুলো রক্তাব্দ চোখ বেয়ে অনগল গড়িয়ে পড়তে লাগলো উষ্ণ জলের নদী। সত্যটা প্রকাশ পাওয়ার পর থেকে সকলের কাছে সে অপরাধী, কিছু না করেই অপরাধী, কেবল ভালোবাসার অপরাধী। নষ্ট চরিত্রহীন কলঙ্কিনী। কত শত অপবাদ ছুটে আসে তার দিকে প্রতিনিয়ত, আর সেগুলো নিজে অস্বীকার করে না। সত্যি তো সে নষ্টা কলঙ্কিনী, এতে কোনো সন্দেহ নেই। কৌশলের শুরুতেই নিজের অজান্তে সে মানুষটাকে মন গহীনে জায়গা দিয়েছিল, অপ্রতিরোধ্যভাবে ভালোবেসেছিল। সে মানুষটাই যখন বোনের স্বামী রূপে চোখের সামনে হাজির হলো, তখন প্রিয়তা নিজের বাড়ন্ত অনুভূতির পায়ের শিকল পরাতে পারেনি, দূরে সরে যেতে পারেনি। কিশোরীকালের অবুঝ প্রেম রূপ নিয়েছিল নিষিদ্ধ আসক্তিতে। সময় গড়ানোর সাথে সাথে ভালোবাসার রং গাঢ় হয়েছে, আগের চেয়েও তীব্র হয়েছে। বোনের সংসার ভাঙতে চাইতেও দ্বিধা করেনি, কারণ আবরার শিকদার প্রণয়কে সে কোনো দিনও দুলোভাই হিসেবে দেখেনি। সবসময় সে তার নিকট সেই প্রণয় ভাই হয়েই থেকে গিয়েছিল, যাকে সে ভালোবেসে। সেই এসব মেয়ে মানুষকে লোক আর কি বা বলবে, যা সত্যি তাই বলে। কিন্তু এখন আর আঁকড়ে ধরার কিছু নেই। যে মানুষটার জন্য সে এত কলঙ্কিত হয়েছে, এত অপবাদ গায়ে মেখেছে, দিন শেষে সেই মানুষটাই তাকে বুঝিয়ে দিয়েছে সে তার কেউ নাই, আপন বলতে আর কেউ নেই। নিজের মায়ের পেটের ভাইও যা নয় তাই শুনিয়েছিল, তাও সব কটুবাক্য মুখ বুজে সহ্য করে নিয়েছিল প্রিয়তা। ধৈর্য ধরেছিল নীরবে। তখন তাকে এটুকুও সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না যে এক সময় সবকিছু থেকে আড়াল করতো, একটু ঘাবড়ে গেলেই মাথায় হাত রেখে বলতো, চিন্তা করিস না, আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। এই নিশ্চয়তা ছাড়া সে বেঁচেছে 4টা বছর। এখন প্রিয়তা নিজের প্রতি মন উঠে গেছে। প্রিয়তার নাক টেনে কান্না থামালো, ফলকাটা ছুরিটা সাহস নিয়ে চেপে ধরলো বা হাতের শিরায়। ভয় শরীর কাঁপছে থরথর করে। ভয় দামাতে ঢকলে চোখ টিপে বন্ধ করে নিল প্রিয়তা। ধারালো ছুরিটা হাতের শিরায় চালাতে দিতেই কল্পনায় ভেসে উঠল আকাঙ্ক্ষিত সেই পুরুষালী মুখাবেব। ঝট করে চোখ খুলে ফেলল প্রিয়তা, ছুরির দিকে চেয়ে থেকে অন্য মানুষকে হয়ে বলল, মরেই যখন যাব তখন আফসোস কেন সাথে নিব প্রণয় ভাই? আপনার শেষ দর্শন না পেলে রুহ আমার দেহ ত্যাগ করতে চাইবে না, অকাতর পিপাসায় কাতরাতে থাকবে জনমভর। বলে ঝট করে বাসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। এলোমেলো শাড়ির কুচি ধরে দৌড়ে নেমে গেল ছাদ থেকে। মধ্যরাতে এক পিঠ খোলা চুলে এলোমেলো শাড়িতে পেছন থেকে যে দেখবে সেই ভয়ে পেয়ে যাবে। পূর্ব আকাশের জমাট বাঁধা কালো মেঘের গুরুম গুরুম শব্দে কেঁপে উঠছে প্রকৃতি। তীব্র সাদা আলোর প্রতিফলনে এক মুহূর্তে আলোকিত হচ্ছে চারপাশ। এজন্য প্রকৃতির কোনো অশনি সংকেত। জোড়ো হওয়ার মধ্যে 3তলা ছাদের রেলিং ঘেঁষে বসে পড়েছে প্রণয় ও আবির্ভাব। পরপর 4টা হুইস্কির বোতল খালি করে 5মটা হাতে নিয়েছে আবির্ভাব। নেশার ঘরে উল্টোপাল্টা বকছে সে, তবে এসবও কিছু বলছে না প্রণয়, নেশাও করছে না, কেবল এক ধ্যানে চেয়ে আছে শূন্যে। তার ডার্ক রেড ওষ্ঠকোণে লেপটে আছে এক টুকরো প্রশান্তিময় হাসি। আবির্ভাব বিদেশি মদের নেশায় বুঁদ হয়ে আছে, তবুও তার দৃষ্টি এড়ালো না এই মহা আশ্চর্যজনক দৃশ্য। সে নিবু চোখে চেয়ে দেখল প্রণয় হাসছে।
আবির্ভাবের নেশা নেশা মুডটা কেমন ঘেটে গেল। সে প্রণয়ের কলার টেনে ঝাঁকিয়ে শুধালো। এই তুই কাঁদছিস না কেন? বল, কেঁদে হালকা হচ্ছিস না কেন? স্ট্রোক করবি? আবির্ভাব বিস্ময় অবলোকন করে পুনরায় হাসল প্রণয়। শার্টের কলার চাইতে আবির্ভাবের হাত ছাড়িয়ে দিয়ে বলল, সুখের দিনে কাঁদবো কেন খামোখা? সুখের দিন? হ্যাঁ, আজ আমার সুখের দিন। আজ আমি খুশি, খুব খুশি। কাল আরো বেশি খুশি হব, নিশ্চিন্ত হব। অবশেষে আমি একজন সঠিক মানুষের হাওলা করে দিতে পারছি আমার বাচ্চাকে, যে আমার উপস্থিতিতে তাকে কখনোই ভালোবাসার অভাব বোধ করতে দেবে না। একজন সঠিক মানুষের হাতে তুলে দিচ্ছি সেটা দেখলি, অথচ সেই মানুষটা তোর থেকে চিরতরে আলাদা করে দেবে সেটা দেখলি না? দেখেছি। দেখেছিস? হ্যাঁ। তারপরও এতটা নিশ্চিত? হ্যাঁ, কারণ? কারণ আমি সেটাই চাই। আমি সত্যিই চাই সে আমাদের দুজনের মধ্যে দেয়াল তুলে দিতে সফল হোক, না কেবল শারীরিক, মানসিকভাবেও একটা শক্তপোক্ত দেয়াল তুলে দিক। একটা এমন প্রাচীর যেটা টপকে আমার জান আর কোনোদিনও আমার কাছে আসতে চাইবে না, আমার সান্নিধ্যের লোভে কাঁদবে না, আমাকে মনে করবে না। আমি যেন তার ছোটখাটো ভুলগুলোর মধ্যে একটা হয়ে থেকে যাই আজীবন। ভবিষ্যতে আমাকে যখন মনে পড়বে তখন যেন চোখ না ভিজে হাসি আসে। পুনের নির্লিপ্ততায় বলা কথাগুলোতে আবির্ভাবের চোখে অশ্রু চলে এলো। সে পুনের বুকের বাঁ পাশে আস্তে একটা পাঞ্চ মেরে বলল, এত ধৈর্য কিভাবে ধরে আছিস ভাই? এখানের ব্যথা কিভাবে সহ্য করছিস? পুড়ে যাচ্ছে না এই পাশটা? তুই মরে যা ভাই, তবুও আমার সামনে এভাবে হাসিস না। তোর এই হাসি আমার সহ্য হচ্ছে না। পুনয় কেবল হাসলো। আবির্ভাবের কাঁধ চাপড়ে বলল, শুধু আবেগ ভেচে কি দুনিয়া চলবে আবির্ভাব? বিবেকের দায়ে কখনো কখনো আবেগকে পুড়িয়ে মারতে হয়, যেমন মারছিস তুই। চুপ করে গেল আবির্ভাব। যে ছানাপুত বড় করে সেই বুঝে তার মর্ম। আর কে বললো আমার এখানটায় ব্যথা হচ্ছে না? নিজের কলিজাটা অন্য কাউকে ছিঁড়ে দিলে বুঝি ব্যথা হয় না? খুব ব্যথা হচ্ছে, এমন ব্যথা যা আগে কোনোদিনও অনুভব করিনি। কিন্তু এত কিছুর পরেও কোথাও একটা শান্তি লাগছে, নিশ্চিন্ত লাগছে। আবির্ভাব শুধু হতভাগ নেটে চেয়ে চেয়ে দেখল, কিছু বলার ভাষা খুঁজে পেল না। কেউ এভাবে কিভাবে হেসে হেসে নিজের কষ্টের স্বীকারোক্তি করতে পারে জানা নেই আবির্ভাবের। এত ভালোবাসিস, এই কথাটা একবার মুখ ফুটে কেন বললি না মেয়েটাকে? কেন বললি না তার কল্পনা, তোর ভালোবাসার গভীরতা মাপতে অক্ষম কেন বললি না? সব মিথ্যে, সব সাজানো কেন বললি না? তুই শুধু তাকে ভালোবেসেছিস, তার ছিলি আর তারই আছিস। সে জানে তুই অন্য কারো স্বামী, কিন্তু এটা তো সত্যি নয়। বরং ধ্রুব, সত্য তো এটা যে তোর জীবনে সে ব্যতীত দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব কোনো কালেই ছিল না। কেন বললি না তুই অবিবাহিত, অন্য কারো স্বামী নস? কেন বললি না তার সব ধারণা ভুল? এত এত না বলা কথা বুকে জমিয়ে মরে গেলে তুই শান্তি পাবি তো ভাই? সব কথা সবার জানার প্রয়োজন নেই আবির্ভাব। কিছু কথা অজানা থাকাই মঙ্গল, এতে বিপদ কমে। আমি আমার রক্ত জবাকে সবসময় সবার থেকে আলাদা রেখেছি, কারো বদনজর পড়তে দেইনি, কারো কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেইনি। সব কিছুতে সবার আগে নিজের বুক পেতে দিয়েছি। মাসুম আমার জান সব কিছু থেকে অজ্ঞ, আর এটাই ওর জন্য সঠিক। আমি অভিশপ্ত আবির্ভাব, আমি চাই না আমার অভিশাপের এক চুল পরিমাণও ওর গায়ে লাগুক। আমি সব যাতনা সহ্য করে নেব, কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমার আশেপাশে বন্ধুরূপী শত্রুদের কোনো অভাব নেই, তুই বুঝবি না। তুই পচে যাসনি ভাই। আমার থেকে জঙ্গলের জানোয়ারগুলো অধিক মমতাপূর্ণ। সেটা বড় কথা নয় প্রণয়, কারণ তুইও জানিস বাঘ সবকিছু স্বীকার করলেও ও নিজের বাচ্চাকে কখনো খায় না। খায় না, কিন্তু যে বাঘ একবার শিকারীর জালে জড়িয়ে যায় তাকে আর কখনো তার বাচ্চার কাছে ফিরতে দেয়া হয় না। আমি আর বেশি সময়। হঠাৎ পোনার হাত চেপে ধরল আবির্ভাব। কথা সম্পূর্ণ না করে থেমে গেল পোনায়। চোখের ইশারায় জিজ্ঞেস করলো কি। আবির্ভাবের চেহারা হুট করে থমথমে হয়ে এলো। সে ইশারায় পিছনেই দেখতে বলল। পোনায় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পিছন ঘুরে চাইল। সাথে সাথে হয়তো কাছে পিঠে কোথাও বাজ পড়ল, কিন্তু পোনায়ের বোধ হলো সেটা হয়তো তার মাথাতেই পড়েছে। বাসা থেকে দাঁড়িয়ে পড়ল পোনায়। একটু দূরে টলমলে চোখে দাঁড়িয়ে আছে প্রিয়তা। তার নীলাভ রক্তিম চোখ দুটো অবিশ্বাসের জোয়ার। পোনায়ের ও চোখ দেখে যা বোঝার বুঝে নিল। সন্দেহের আর কোনো অবকাশ নেই, সে ধরা পড়ে গেছে। বিষয়টা ধামাচাপা দিতে মিছে রাগ দেখানোর চেষ্টা করলো পোনায়। বক্ষের কম্পন রোধ করতে চোখ মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলতে চাইল। প্রিয়তা নিকট এগিয়ে এসে রাগনিত কণ্ঠে ধমকে উঠে বলল, এত রাতে এখানে কি চাই তোর? জানিস না তুই আমি এখানে একা থাকি? তাহলে আমার ঘরের সামনে কি করছিস তুই? এসব ধমকানি চমকানি কানে নিল না প্রিয়তা। এসব যেন সে শুনতেই পেল না। অবিশ্বাসী চোখে এক দৃষ্টি তাকিয়ে রইল পোনায়ের বাদামি চোখের গভীরে।
প্রণয়ের হার্ট রেট দ্রুত হচ্ছে। সে অন্যত্র দৃষ্টি ঘুরিয়ে নিল, অস্থির কণ্ঠে চেঁচিয়ে বলল। এক্ষুনি চলে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা, আমি তোকে দেখতে। পরবর্তী শব্দগুচ্ছ আর কণ্ঠনালী ভেদ করে উঠে আসতে পারল না প্রণয়ের। তার পূর্বে ছোট্ট দুটো হাতের কোমল বন্ধনে আবদ্ধ হলো তার সামর্থ্যবান পুরুষালী কায়া। গুমট পরিবেশে আচমকা ফুফিয়েটার শব্দ শোনা গেল। নোনতামানির ধারায় ভেসে যেতে লাগলো প্রণয়ের বুক। আপনি আমাকে ভালোবাসেন প্রণয় ভাই, সত্যি ভালোবাসেন? আমার বিশ্বাস হচ্ছে না। হায় আল্লাহ, আমি মরে যাব খুশিতে। আপনি সত্যি আমার, আপনি বড় আপু নন, আপনি আমার। আপনার এই বুকটা শুধু আমার। আমার খুব কান্না পাচ্ছে প্রণয় ভাই। বলে ঝরঝর করে কেঁদে দিল প্রিয়তা আর শক্ত করে খামচে ধরল প্রণয়ের পিঠ। আপনি খুব পচা জানেন। আপনি জেনে শুনে আমাকে কত কষ্ট দিলেন। এত কষ্ট কেন দিলেন প্রণয় ভাই? বলেন কেন দিলেন? আর একটু হলেই তো আমি মরে যেতাম। এই স্বপ্নের মানুষটা একান্তই তার। কিছু মুহূর্তের ব্যবধানে প্রিয়তার আবারও নিজেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মেয়েটা মনে হচ্ছে। এত সুখ সে কোথায় রাখবে? এসব শুনে এক চুলো নাড়ার সামর্থ্য পেল না প্রণয়। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। কি হলো এটা? এতদিনে ধৈর্য সব এক লহমায় নষ্ট হয়ে গেল। কি করবে এখন সে? এই অবুঝ মেয়েটাকে এখন কি বলে ফিরিয়ে দেবে? প্রণয় চোখ বুঝল। আর কত পরীক্ষা নেবে মাবুত? সমস্ত দুঃখ কষ্ট ভুলে খুশিতে বাকবাকম হয়ে গেল প্রিয়তা। পায়ের আঙুলে ভর দিয়ে প্রণয়ের গলা জড়িয়ে ধরল, মাথার চুল খামছে ধরে বলল, নিচু হন। চুপচাপ ঘাড় নিচু করলো প্রণয়। এইখানে বেশিক্ষণ থাকা উচিত নয় ভেবে বসা থেকে উঠে চলে গেল আবির্ভাব। প্রিয়তার কাল বিলম্ব করল না, ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের অস্তিত্বে। উত্তাল ভালোবাসার তোড়ে ভিজিয়ে দিতে লাগলো প্রণয়ের সর্বকায়া। বুকের জমানো অনুভূতির সাগরে শুরু হলো তুফান। প্রণয়ের নিঃশ্বাস আটকে আসছে। অপ্রতিরোধ্য অনুভূতির জোয়ারে তলিয়ে যাচ্ছে হৃদয়। এক চুলো রাগ করতে পারছে না সে, উল্টো অনুভব করতে পারছে এই নারীর কোমল ওষ্ঠের তপ্ত স্পর্শে তার সকল সংযম গুড়িয়ে যাচ্ছে। টেনে হিস্টে বের করে আনছে সেই মানুষটাকে, যাকে সে নিজের মধ্যে দমিয়ে রেখেছে বহু বছর। প্রিয়তা দীর্ঘ আলিঙ্গন শেষে উন্মুক্ত ঝর্ণার ন্যায় আশ্রে পড়ল প্রণয়ের শক্ত সমর্থ পুরুষালী বুকে। তার মাথায় এখন কোনো প্রশ্নই আসছে না। তবে হঠাৎ করে কিছু মাথায় আসতে প্রণয়কে ছেড়ে দাঁড়ালো প্রিয়তা। ঝটপট প্রণয়ের পুরুষালী হাত আঁকড়ে ধরে ব্যস্ত কণ্ঠে বলল, আমি তো ভুলেই গেছিলাম। চলুন চলুন। কোথায় যাব? আব্বুর আর ভাইয়ার কাছে। কেন? কেন মানে? তাদেরকে বলতে হবে না? আমি শুদ্ধ ভাইয়াকে নয়, আপনাকে চাই। আমি আপনার কাছে থাকতে চাই। আমি আপনার হতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। চলুন তাড়াতাড়ি। বলে আবার প্রণয়ের হাত ধরে টান দিল প্রিয়তা। কিন্তু এবারও এক চুলো নাড়াতে পারল না তাকে, বরং নিশ্চিততম কিছু বাক্য পেছন হতে ভেসে আসতে শোনা গেল। আমি তোমাকে বিয়ে করতে পারবো না রক্তজবা। এই একটিমাত্র বাক্যে মুহূর্তের মধ্যে চোখে পানি চলে এলো প্রিয়তার। এতক্ষণের সকল আনন্দ ম্লান হয়ে গেল নিমিষে। সে পুনরায় অবিশ্বাসী দৃষ্টিতে তাকালো প্রণয়ের পানে। প্রণয় অনুভূতিহীন চোখে তাকিয়ে তুলনামূলক মোলায়েম কণ্ঠে বোঝালো, আমার তকদিরে নেই তোমাকে বিয়ে করা, তোমার সাথে সুখের ঘর বাঁধা। আমার নসিবে অন্য কিছু আছে রক্তজবা। চলে যাও তুমি, আর কোনো প্রশ্ন করো না আমায়। চোখের পানি ছেড়ে দিল প্রিয়তা। প্রণয়ের বলিষ্ঠ বাহু আঁকড়ে ধরে বলল, এমন বলছেন কেন প্রণয়? আপনি তো নিজে মুখেই বললেন আপনি আমায় ভালোবাসেন। বড় আপুর স্বামী নন আপনি, তাহলে সমস্যা কোথায়? কেন নিজের সাথে সাথে আমাকেও এত যন্ত্রণা দিচ্ছেন প্রণয় ভাই? সত্যি বলছি, আমি আর সহ্য করতে পারছি না। বলে টুকরে উঠল প্রিয়তা। প্রণয়ের কলেজায় দাও দাও আগুন ধরে গেল। নিজের অস্তিত্বে মিটিয়ে দিতে ইচ্ছে করলো দুনিয়া থেকে। সে কিছুতেই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। প্রিয়তা দোগালায় হাত রেখে অসহায় কণ্ঠে অনুরোধ করলো, আমাকে আর একটুও জ্বালাস না শোনা, প্লিজ। চলে যা এখান থেকে, যা শুনেছি সব ভুলে যা। বলে একটু দূরে সরে দাঁড়ালো প্রণয়। প্রিয়তা নাছড়ে বান্ডা একটু নড়ল না, বরং শক্ত করে প্রণয়ের পেট জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। সাদা পাঞ্জাবিতে নাকের পানি চোখের পানি মুছতে মুছতে জেদি কণ্ঠে বলল, আমি আজ আর কিছুতেই খালি হাতে ফিরবো না প্রণয় ভাই। আপনি আমার হবেন, এটাই শেষ কথা। প্রণয় বুঝলো নিজেকে এখন দুর্বল দেখানোর মানে মেয়েটাকে আশকারা দেওয়া। এভাবে চললে মেয়েটা কিছুতেই দূরে যেতে চাইবে না, কথায় আবদ্ধ হতে শুরু করবে। তাই বাধ্য হয়ে প্রিয়তার হাত টেনে ধরে ছটকা মেরে সামনে এনে দাঁড় করালো প্রণয়। চোখে চোখ রেখে কঠোর কণ্ঠে বলল, তুই বুঝতে পারছিস না? আমি তোকে বিয়ে করব না। আমার আশায় থাকলে তোকে আজীবন কুমারী হয়ে থাকতে হবে। তবুও তুই আমায় পাবি না, কোনো দিনও পাবি না, কখনো না। আমার থেকে যত দূরত্ব বজায় রাখবি ততই তোর জন্য মঙ্গল। প্রিয়তা পুনরায় জড়িয়ে ধরলো প্রণয়কে, বুকে মাথা রেখে বিশ্বাসী কণ্ঠে বলল, আপনি শুধু আমার হয়ে থাকুন, আর কোনো অমঙ্গলকে পরোয়া করি না। আপনার রক্ত জবার কাছে সবার আগে আমি আপনার বউ হতে চাই প্রণয় ভাই। প্রণয় আবার প্রিয়তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তবুও আমি তোকে বিয়ে করতে পারবো না। চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়।
প্রিয়তা শান্ত হয়ে গেল। প্রণয়ের চোখে চোখ রেখে শীতল কণ্ঠে শুধালো। চলে যাব? হ্যাঁ। সত্যি চলে যাব? হ্যাঁ। কাল আমার বিয়ে। তো তো আপনার কষ্ট হবে না? আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ বিয়ে করবে, আপনি যাকে... বলে থামালো প্রিয়তা। একদম চুপ হয়ে গেল প্রণয়। প্রিয়তা আরো 2 কদম এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো। আলগোছে হাত রাখলো প্রণয়ের হৃৎপিণ্ডের উপর। হৃদযন্ত্রটা কেমন অস্বাভাবিকভাবে বিট করছে। প্রিয়তা হাসলো, বাঁকা পথ অবলম্বন করলো, আরো কাছে এসে বলল। শুনবেন এরপর কি কি হবে? প্রণয়ের বাদামি চোখে শীতলতা দেখতে পেল প্রিয়তা। পুনরায় শুধালো। এরপর কি কি হবে জানেন? কি? ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে তুলল প্রিয়তা। নিজেদের মধ্যেকার সেন্টিমিটার সম দূরত্বটুকু ঘুচিয়ে দিয়ে স্লো ভয়েছে বলল। এরপর সসজ্জিত বিছানায় প্রেম বিনিময় হবে। আদরে আদরে অতৃপ্ত সত্তার তৃপ্তি মিলবে। জানতে চান কিভাবে? প্রণয় জবাব দিল না। প্রিয়তা নীলাভ দৃষ্টির পানে নির্লিপ্ত চোখে চেয়ে রইল কেবল। প্রিয়তা আচানক প্রণয়ের হাত তুলে নিজের গালে চেপে ধরল, চোখ বুজে বলল। প্রথমে এখানে আলতো হাতে ছুঁয়ে দেবে, এরপর এখানে তপ্ত ঠোঁটের পরশ এঁকে দেবে। বিমোহিত কণ্ঠে বলবে, তুমি শুধু আমার। এরপর এই ঠোঁটের স্বাদ নিয়ে বলবে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ নারী। এরপর এখানে, এরপর গলায়, এরপর ঘাড়ে। প্রিয়তা লক্ষ্য করল ক্রমে ক্রমে প্রণয়ের চোখ মুখের শীতলতা উবে গিয়ে অগ্নিশিখার ন্যায় ঝলসে উঠছে। হিংস্র লাগছে অনেকটা। প্রিয়তা বাঁকা হাসল। প্রণয়ের হাত ছাড়িয়ে এবার নিজেই টাচ করে করে দেখাতে শুরু করলো। পেটের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে মেধিন ফর্সা উদর দেখিয়ে বলল। তারপর এখানে... হ্যাঁ? কথা সমাপ্ত করতে পারল না প্রিয়তা। কিছু বুঝে ওঠার আগে তাকে হ্যাসকাটানের ছাদে রেলিংয়ে ঠেসে ধরল প্রণয়। আবহাওয়া আরও খারাপ হয়েছে ততক্ষণে। ঝিরঝিরি বৃষ্টি নামতে শুরু করেছে। প্রণয়ের ভয়াবহ লালচে চোখ দুটো দেখে আতঙ্কে সিটিয়ে গেল প্রিয়তা। যেন পলক ঝাপটালেই টুপ করে গরম রক্ত গড়িয়ে পড়বে। সামনে রমণীকে খুন করার জন্য হাত নিষ্পিস করতে শুরু করলো প্রণয়ের। সে প্রথমবারের মতো এই নারী কেটে রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হলো। ক্রোধ সংবরণের শক্ত করে চেপে ধরলো তার লম্বা চুলের মুঠি। চুলের গোড়ায় বিভৎস টান লাগাতে মৃদু আর্তনাদ করে উঠল প্রিয়তা, কিন্তু তা যেন গায়ে মাখল না প্রণয়। প্রিয়তার নিকট মুখে গিয়ে এনে ফেসফেসে গলায় চিবিয়ে চিবিয়ে বলল। এসব কথা যদি আর একবারও ভুল করে আমায় বলিস, সত্যি বলছি, খোদার কসম একদম জানে মেরে ফেলবো। তোর এই নরম দেহটার এত কুলো টুকরো করবো যে তুই নিজেই নিজেকে চিনতে পারবি না। প্রণয়ের কণ্ঠে উপচে পড়ছে প্রতিহিংসার মিশ্রণে তীব্র অধিকারবোধ। মনে মনে ভয়ে ঢোক গিলল প্রিয়তা, তবু আরও রাগিয়ে দিতে বলল। কেন? ভুল কি বললাম? কোটি কোটি টাকা খরচা করে বিয়ে কি মানুষ শোকেছে সাজিয়ে রাখার জন্য করে? নির্ভয়ে বলে উঠল প্রিয়তা। তার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ দেখতে পেল না প্রণয়। এতে আরো ভীষণ রাগ ধরে গেল মেয়েটার প্রতি। প্রিয়তা পুনরায় বলল। আপনি তো পুরোটা না শুনেই চিৎকার দিচ্ছেন, আগে পুরোটা শুনুন। প্রণয়ের ভুরু কুচকালো। প্রিয়তার কানের কাছে ওষ্ঠ নিয়ে ফিসফিসিয়ে বলল। এরপর সেসব করবে যেসব আপনি কোনোদিনও করেননি। এমন ভাবে ভালোবাসবে যেভাবে আপনি কোনোদিনও বাসেননি। এমন ভাবে ছুঁয়ে দেবে যেভাবে আপনি কোনোদিনও ছুঁয়ে দেননি। অসম্পূর্ণ আমাকে। আবারও কথা সম্পূর্ণ করার পূর্বেই প্রিয়তা চোয়াল চেপে ধরল প্রণয়। মাথায় যেন খুন চেপে গেল ছেলেটার। দাঁতের সাথে ত্বক লেগে গালের মাংস কেটে রক্ত বেরিয়ে গেল প্রিয়তার। তবুও মুখে টু শব্দ করল না। আমার বুকটা পুড়িয়ে কি শান্তি পাচ্ছিস তুই? কেন আমাকে 2 মিনিটও শান্তিতে বাঁচতে দিচ্ছিস না? শত্রুতা থাকলে মেরে ফেল, তবু অন্যের বিছানায় কিভাবে শুবি তার কাহিনী শোনাস না। সহ্য করতে পারবো না, নিজের অজান্তেই মেরে ফেলবো তোকে। তাই বাঁচতে চাইলে এভাবে তীরে তীরে না মেরে সোজা মেরে ফেল আমায়। বুকের গভীরে ছুরি চালিয়ে দে, আঘাত কর আমায়, শেষ করে দে। প্রিয়তার বুকের ভেতরটা ছেদ করে উঠল। এত ভালোবাসে মানুষটা, কই কোনোদিন তো বলেনি। প্রিয়তা অজান্তেই প্রণয়ের গাল ছুঁয়ে দিল। কান্না ভেজা অভিমানী কণ্ঠে বলল। ভুল কি বললাম? আপনি তো আমার কাছে কোনোদিনও স্বীকার করেননি আপনি আমাকে ভালোবাসেন, আর এখন বিয়েও করতে চান না। তাহলে আমি অন্য কারোর সাথে কি করলাম তাতে আপনার কি? প্রণয় ক্রোধে জ্বলে উঠল। প্রিয়তা চুলের মুষ্টিতে অমানবিক বল প্রয়োগ করে বলল। কেন তুই বুঝিস না তুই আমার জন্য কি? ব্যথায় প্রিয়তার চোখে পানি চলে এলো। তবুও সেসবের তোয়াক্কা না করে বলল। তাহলে একবার নিজের মুখে বলুন আপনি আমায় ভালোবাসেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠল প্রণয়, চিৎকার দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সীমাহীন ভালোবাসি তোকে। এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে রেখেছে তার থেকে 100 কোটি গুণ বেশি ভালোবাসি তোকে। আমার ভালোবাসার আরম্ভ আছে কিন্তু অন্ত নেই। ভালোবাসার মতো তুচ্ছ একটা বাক্য দিয়ে আমি তোকে কোনোদিনও বোঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার কলিজায় আঘাত দিয়ে কথা বলিস না ময়না পাখি, তুই অন্তত আমার দুর্বল জায়গায় আঘাত করিস না। এত ভালোবাসেন তবু বিয়ে করবেন না, তাই তো?
কিছুক্ষণ চুপ থাকলো প্রণয়, অতপর প্রিয়তার চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, শেষ নিঃশ্বাস অব্দি ভেসে যাব, কিন্তু আমাদের মিলন সম্ভব নয়। প্রিয়তা বাহাতের তালুতে চোখ মুছে তাচ্ছিল্য হাসল। ঠিক আছে, আমাকে আপনার বিয়ে করতে হবে না। যে পুরুষ ভালোবাসার স্বীকৃতি দিতে ভয় পায় সে আর যাই হোক পুরুষ হতে পারে না। প্রণয় নিশ্চুপ রইল। আপনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক মিস্টার আবরার শিকদার প্রণয়। আমি তনয়া শিকদার প্রিয়তা আজ প্রতিজ্ঞা করছি আর কখনো আপনার কাছে ভালোবাসার দাবি করব না। বলবো না আমাকে ভালোবাসুন, আর কখনো আপনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবো না। বরং আমি তো মূর্খ, দেখতে পাইনি শুদ্ধ ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা। দেখুন তাকে, ওই মানুষটা আমাকে গোপনে ভোগ করতে চায় না, বিয়ে করে স্বীকৃতি দিতে চায়। প্রিয়তার শেষ বাক্যে তাজ্জব বনে গেল প্রণয় বিস্মিত কণ্ঠে শুধালো, আমি তোকে গোপনে ভোগ করতে চেয়েছি? এই প্রশ্নের পরিবর্তে প্রিয়তা মুখ ঘুরিয়ে বলল, পৃথিবীর সর্বনিকৃষ্ট নিষ্ঠুরতম মানুষ আপনি। আপনার থেকে বেশি নিষ্ঠুরতম পুরুষ এই গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মিস্টার আবরার শিকদার প্রণয়। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি কোনোদিনও ভালো থাকবেন না। বলে প্রণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল প্রিয়তা। প্রণয় নির্বাক চোখে তাকিয়ে রইল প্রিয়তার যাবার পানে। আমি এতটা নিকৃষ্ট জান? ভাগ্যিস তুই বললি, তুই না বললে হয়তো জানতেই পারতাম না। তোর দেয়া সকল অভিশাপ কবুল জান। দয়া করে এই নিকৃষ্ট মানুষটার ছায়া তোর উপর থেকে খুব দ্রুত সরে যাক, আর কখনো না পড়ুক। ফুল তুলে ভর্তি করে নিল থিরা, অতঃপর সে তাকে ডেকে বলল, আপু, আমার লাল গোলাপ তোলা হয়ে গেছে। সে তার বেলি ফুলের ছুরিটা নামিয়ে রেখে থিরার নিকট এগিয়ে এলো। ফুলের ছুরিতে উকি মেরে বলল, ভালোই ভরেছে, কিন্তু এক ঝুড়িতে কি হবে? ব্রাইড তো দুটো, জানিস না? যা, ঘর থেকে আরো 2টি ঝুড়ি নিয়ে আয়। থিরা মাথা নাড়ালো। ঠিক আছে আপু। বলে যেতে ধরল থিরা। আবার পেছন থেকে ডেকে উঠল শ্বেতা। এই দাঁড়া। জি আপু। যেটা ভরে গেছে ওটা নিয়ে যা, সাথে আমারটাও নিয়ে যা। দাদিকে দিয়ে বলবি বাকিগুলো পাঠাচ্ছি। ঠিক আছে আপু। চলে গেল থিরা। শ্বেতাও থিরা বাড়ির পিছনের বাগান থেকে গোলাপ, রজনীগন্ধা সহ বিভিন্ন সুগন্ধি ফুল তুলছে। গুলবাহার বানুর নির্দেশ, বিয়ের পূর্বে নাকি এ বাড়ির মেয়েদের দুধ, ফুল, মধু আর না জানে কি কি দিয়ে গোসল করানো হয়। থিরা চলে যাওয়ার পর শ্বেতা একা একা ফুল কুড়াচ্ছিল, কিন্তু হঠাৎ দূরের বাগানে চোখ পড়তেই কাজ থামিয়ে দিল। লাল টকটকে ঝুলন্ত পাকা আমটা দেখে লোভে আর চোখ মুখ চকচক করে উঠল। শ্বেতা ঝুড়ি নিচে রেখে দৌড় দিল আমের কাছে। শিকদার বাড়ির পদ্মপুকুর, লাগো আম বাগান বিশাল বড়। এই বাগান শিকদারদের নিজস্ব। শ্বেতা লাফিয়ে এসে একটানে আমটা ডাটা থেকে ছিঁড়ে নিল। অন্যান্য গাছগুলো বিশাল বড় বড় হলেও এই গাছটা বেশ নিচু আর ঝুলিয়ে ছিল একদম হাতের কাছে। শ্বেতা আমটা হাতে নিয়ে বিশ্বচার হাসি দিল। তার লোভাতুর মন ফুলের কথা ভুলেই গেল। শ্বেতা আমটা দাঁত দিয়ে ছিঁড়ে খেতে খেতে বাগানের ভিতর প্রবেশ করলো, আরও বেশি আম কুড়ানোর আশায়। আম তার জান প্রাণের থেকেও বেশি প্রিয়। কানাডায় থাকাকালে গন্ধহীন বিদেশি আলফোনসো খেতে খেতে মুখে ছ্যাতলা পড়ে গেছে সীতা। নিজের দেশের আমের যে স্বাদ আর যে গন্ধ, কি আর অন্য কোথাও পাওয়া যায় নাকি? সীতা গাছের উপরে তাকিয়ে দেখলো হলুদ সবুজ অজস্র কাঁচা পাকা আম ঝুলছে, কিন্তু এগুলো সীতা একা কোনোদিনই পারতে পারবে না। তাই গাছের নিচে দেখতে লাগলো। এগিয়ে যেতে যেতে হঠাৎ বাচ্চাদের হাসির শব্দে দাঁড়িয়ে পড়ল শ্বেতা। কান খাড়া করে শুনল আরও ভেতর থেকে আসছে। সাথে সাথে একটা বিরাট শয়তানি বুদ্ধি লাফিয়ে পেট থেকে মাথায় উঠে গেল তার। বাঁকা হাসল সে, পাটি পেটি এগিয়ে গেল সেদিকে। বাগানের মাঝ বরাবর 7 থেকে 10 বছর বয়সী বেশ কিছু বাচ্চা চুপি চুপি আম চুরি করছে। গাছের নিচে কয়েকজন, গাছের উপরে কয়েকজন। তাদের দেখে মিষ্টি হাসল শ্বেতা, তবে হাসি চেপে গিয়ে চেহারায় গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলল, কি হচ্ছে এখানে? শব্দ শুনে লাফিয়ে উঠল বাচ্চাগুলো। আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো শ্বেতার পানে। শ্বেতা কোমরে হাত দিয়ে এগিয়ে গেল তাদের নিকট, ভুরু নাচিয়ে বলল, চুপি চুপি আম চুরি করা হচ্ছে? আচ্ছা, আমি গিয়ে বড় মামাকে বলে দিচ্ছি। ভয়ে মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেল বাচ্চাগুলোর। তাদের মধ্যে থাকা একটা মেয়ে করুণ কণ্ঠে বলল, না না আপু, বড় সাহেবকে কিছু বলবেন না, আপনি সব আম নিয়ে যান, তবুও আমাদের কথা বলবেন না। তাদের ভয় পেতে দেখে ফিক করে হেসে দিল শ্বেতা। কাছে গিয়ে বলল, তোমাদের আম আমি কেন নেব? তোমাদেরগুলো তোমরাই নাও, তবে মামুকে বলবো না এক শর্তে। কি সত্য আপু? শ্বেতা এবার নিজের মনোবাঞ্ছা পেশ করলো। বলবো না যদি আমাকেও তোমাদের সাথে নাও, মানে আমাকেও ও গাছে ওঠা শেখাও। বাচ্চাগুলো চোখ বড় বড় করে তাকালো শ্বেতার দিকে।
আমিও তোমাদের সাথে আম পাড়তে চাই। আপু আপনি তো অনেক বড়, আপনি কিভাবে গাছে উঠবেন? কেন পারবো না? দেখিয়ে দিলেই পারবো। বাচ্চাগুলো নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। তাদের হাতে আর কোনো উপায় নেই, তাই তাদের মধ্যে একজন বলল। ঠিক আছে। বিজয়ী হাসলো শ্বেতা। তাহলে কোন গাছে উঠবো? ওই যে ওই গাছটা, ওই গাছে প্রায় সব আম পাকা। ঠিক আছে চলো। অতঃপর শ্বেতা আর বাচ্চাগুলো এগিয়ে গেল গাছের নিকট। শ্বেতা উপরে তাকিয়ে দেখলো সত্যি তাই, কিন্তু গাছটা বিশাল। ওরে বাবা, এ তো অনেক বড়। হ্যাঁ আপু, আগে আমি উঠে দেখাচ্ছি, তারপর আপনি উঠবেন। ঠিক আছে। অতঃপর দেখতে দেখতে বাচ্চা ছেলেটা টিকটিকির মতো বেয়ে বেয়ে উঠে পড়লো গাছের উপর, মগডালে বসে পড়ল। এবার আপনি উঠুন আপু। শ্বেতা পড়লো আচ্ছা ফেসাতে। বাচ্চা ছেলেটা খালি গায়ে ছিল, কিন্তু শ্বেতা পরে আছে একটা গর্জিয়াস পিঙ্ক পেস্টাল 3 পিস, সাথে ভারী ওড়না। তবুও চেষ্টা করলো শ্বেতা। গাছের খসখসে অংশ ধরে গাছের অর্ধেকটা উঠতেই আচমকা ঠাস করে পড়ে গেল নিচে। আটকে উঠলো বাচ্চাগুলো গাছের উপর থেকে পড়ে। বলে আর্তনাদ করে উঠল শ্বেতা। বাপাটা উল্টো দিকে মুচড়ে গেল বোধহয়। বাচ্চাগুলো গাছ থেকে নেমে ভয়ে দৌড় দিল সেখান থেকে। বাগানের মাঝখানে একলা পড়ে রইল শ্বেতা। টনটন করতে আরম্ভ করেছে পা, যেন এবার কেঁদেই দেবে শ্বেতা। সে ওঠার চেষ্টা করলো, কিন্তু এতে আরো তীব্র ব্যথা অনুভব করলো পায়ে। ওখানে বসে বসেই থিরার উদ্দেশ্যে হাঁক ছাড়ল শ্বেতা, কিন্তু অনেকটা ভেতরে থাকার দরুন হয়তো শুনতে পেল না থিরা। অনেকক্ষণ এভাবে পড়ে থাকার পর হাড়ের ব্যথায় কান্না করে দিল শ্বেতা। পা বোধহয় এবার একটু একটু করে ফুলতে শুরু করেছে। বিয়েবাড়ির লোক সমাগমে অতিষ্ঠ হয়ে গেল আবির্ভাব। আজ চূড়ান্ত দিন বিদায়। মানুষ একটু বেশি, যারা আগের দিনগুলোতে আসতে পারেনি তারাও এসেছে। শান্তিমতো কোথাও দাঁড়িয়ে দুদণ্ড কথা বলার জন্যই, বিরক্তিকর। আর এদিকে কোনো এক অজ্ঞাত কারণে পূজারিনী রায়চৌধুরী সকাল থেকে প্রায় 256টা কল দিয়েছেন, এখনও দিচ্ছেন। এতে করে আবির্ভাবের বিরক্তির মাত্রা চড়চড় করে বাড়ছে। মা যেহেতু কিছু করারও নেই, ইচ্ছা না থাকলেও কথা বলতে হবে, তাই বাধ্য হয়ে বাড়ির পেছন দিকে চলে এলো আবির্ভাব। এদিকটা মোটামুটি ফাঁকা। সে অতিষ্ঠ মেজাজে ফোন বের করে পূজারিনী রায়চৌধুরীর নাম্বারে ডায়াল করতে নিলেই আবারও ফোনটা ভাইব্রেট করে উঠল। পূজারিনী রায়চৌধুরীর ফোন এবার ফাইনালি রিসিভ করতে পারল আবির্ভাব। ফোন কানে নিয়ে এসে কিছু বলবে, তার পূর্বে তার স্বরে ধমকে উঠলেন পূজারিনী রায়চৌধুরী।